আপনি কি জানেন একটা মানুষের মস্তিষ্কে এমন একটা সিগনেচার থাকতে পারে যেটা তাকে বিষণ্ণতা থেকে রক্ষা করে? না, এটা কোনো ধর্মীয় দাবি নয়। এটা একটা কঠিন পরিমাপযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার, যেটা এসেছে কলম্বিয়া ইউনিভার্সিটির একটা এমআরআই ল্যাব থেকে, হাজার হাজার ঘন্টার ডেটা বিশ্লেষণ থেকে। 2012 সালের এক গ্রীষ্মের সকাল, মনোবিজ্ঞানী ও গবেষক লিসা মিলার তখন কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন, হাতে কফি, মাথায় হাজারটা প্রশ্ন। মাসের পর মাস পরিশ্রমের পর আজ তার গবেষণা দল প্রথমবারের মতো দেখতে পাবে ব্রেইন স্ক্যানের ফলাফল। তাদের প্রশ্ন ছিল সহজ কিন্তু সাহসী। আধ্যাত্মিকতা কি সত্যি বিষণ্ণতা প্রতিরোধে কোনো ভূমিকা রাখে? তার সহকর্মী রবি, তিনি পরিসংখ্যান নিয়ে কাজ করতেন। তিনি ছিলেন ঘোর সংশয়বাদী। তিনি বলেছিলেন, আমরা ডেটা চালাতে পারি, কিন্তু আমার সন্দেহ আছে আমরা কিছু খুঁজে পাবো কি না। ল্যাবের সবচেয়ে সিনিয়র বিজ্ঞানী মির্নাও একই কথা বলেছিলেন। কিন্তু যখন ডেটা এলো, রবির হাত কাঁপছিল। তিনি বললেন, আমি অনেকবার ডেটা চালিয়েছি, এটা সত্যিই অবাক করার মতো। কেন এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানসিক সংকট মহামারীর রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে 26,40,00,000 মানুষ বিষণ্ণতায় ভুগছেন। প্রতি বছর যুক্তরাষ্ট্রেই 17 মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ বিষণ্ণতার শিকার হন। কিশোর বয়সে আত্মহত্যা এখন মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। আর যে চিকিৎসাগুলো আমরা এখন ব্যবহার করি, যেমন থেরাপি এবং অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ, সেগুলোও অর্ধেকেরও বেশি রোগীর ক্ষেত্রে পূর্ণ সমাধান দিতে পারে না। ওষুধ বন্ধ করলে প্রায় বিষণ্ণতা ফিরে আসে। তাহলে প্রশ্ন হলো, চিকিৎসা বিজ্ঞানের হাতিয়ারের বাইরে মানুষের মনকে সুস্থ রাখার আর কী উপায় থাকতে পারে? লিসা মিলারের গবেষণা জীবন শুরু হয়েছিল ঠিক এই প্রশ্ন থেকেই। কিন্তু তার আগে চলুন দেখি এই প্রশ্ন তার মাথায় এলো কীভাবে। 1994 সাল, ম্যানহাটনের একটি মানসিক হাসপাতাল। লিসা মিলার তখন সদ্য ডক্টরাল প্রোগ্রাম শেষ করা একজন তরুণী ইন্টার্ন, কাজ করছেন একটা সাইকিয়াট্রিক ইনপেশেন্ট ইউনিটে, যাকে তিনি বলেন ইউনিট 6। রোগীরা এখানে বারবার ফিরে আসেন। কেউ কেউ পঞ্চম ষষ্ঠবারের মতো ভর্তি হয়েছেন। চিকিৎসার দুটো ধারা চলছিল পাশাপাশি, ওষুধ দিয়ে উপসর্গ দমন করা আর সাইকো অ্যানালাইসিস দিয়ে অতীতের ক্ষত খুঁড়ে বের করা। কিন্তু মিলারের মনে একটা অস্বস্তি জন্মেছিল। একদিন গ্রুপ থেরাপিতে স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক নারী হঠাৎ বললেন, আমি প্রার্থনা করতে ভালোবাসি, কিন্তু যখন আমার লক্ষণগুলো বাড়ে তখন আমি প্রার্থনা আগের মতো অনুভব করতে পারি না। মিলার আগ্রহ নিয়ে তার দিকে ঝুঁকলেন, কিন্তু সহ ইন্টার্ন তাকে থামিয়ে দিলেন, কারণ এটা তাদের তাত্ত্বিক কাঠামোর মধ্যে পড়ে না। মিলার নিজেকে প্রতিজ্ঞা করলেন, যদি কোনো রোগী নিজে থেকে একটা দরজা খোলেন, সেই দরজা তিনি বন্ধ হতে দেবেন না। এই ছোট্ট মুহূর্তটাই ছিল একটা বীজ, কারণ প্রচলিত মনোচিকিৎসা তখন আধ্যাত্মিক অভিজ্ঞতাকে গুরুত্বের সাথে দেখত না। একে ধরে নেওয়া হতো সাংস্কৃতিক অভ্যাস হিসেবে, মনস্তাত্ত্বিক তথ্য হিসেবে নয়। সেই বছরের ডিসেম্বরে ইউনিট 6-এ তার ঘূর্ণন শেষ হওয়ার শেষ দিনে মিলার একজন রোগীর কাছ থেকে বিদায় নিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। এরপর তিনি গেলেন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হেলথ ক্লিনিকে, যেখানে তরুণ ছাত্রছাত্রীদের চিকিৎসা করতেন। তিনি লক্ষ্য করলেন, তার বেশিরভাগ রোগীর সমস্যা ছিল না গভীর ক্লিনিক্যাল বিষণ্ণতা, বরং এক ধরনের অস্তিত্বগত শূন্যতা। জীবনের অর্থ কী? আমি কেন এখানে? এই প্রশ্নগুলো তার নিজের কলেজ জীবনের কথাও মনে করিয়ে দিল। যখন তিনি নিজে ইয়েল ইউনিভার্সিটিতে নিটসে পড়তে পড়তে গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন, ভেবেছিলেন যদি সত্যি মহাবিশ্বে কোনো অর্থ না থাকে। কাউন্সেলিং সেন্টারে গিয়ে তিনি দেখেছিলেন তার অস্তিত্বগত প্রশ্নগুলোকে রোগ হিসেবে গণ্য করা হচ্ছে, অথচ এগুলো তো ছিল বেড়ে ওঠার, নিজেকে চেনার স্বাভাবিক প্রক্রিয়া। এই ব্যক্তিগত অভিজ্ঞতা আর ক্লিনিক্যাল পর্যবেক্ষণ দুটো মিলেই মিলারের মনে একটা প্রশ্ন গেঁথে দিল, যেটা পরবর্তী 3 দশক ধরে তার গবেষণা জীবনকে চালিত করবে। তার মনে যে অর্থ খোঁজার প্রবণতা, যে সংযোগ ও উদ্দেশ্যের তৃষ্ণা, এটাকে নিছক মনস্তাত্ত্বিক ঘটনা, নাকি এর পেছনে আছে মস্তিষ্কের এক জৈবিক ভিত্তি? আর যদি তাই হয়, তাহলে এটা কি পরিমাপ করা সম্ভব?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই মিলার পরে যুক্ত হবেন এমন এক গবেষণায় যেখানে টুইন স্টাডি আর মস্তিষ্কের স্ক্যান একসাথে মিলে দেখাবে আধ্যাত্মিকতা নিছক বিশ্বাস নয়, এটা মস্তিষ্কের গঠনের সাথে সরাসরি যুক্ত একটা পরিমাপযোগ্য বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব কিভাবে একটা যমজ শিশুদের নিয়ে করা গবেষণা প্রথমবারের মতো বিজ্ঞানের ভাষায় প্রমাণ করল এই সংযোগ। আমরা দেখেছি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মনে কিভাবে একটা প্রশ্ন জন্ম নিয়েছিল, মানুষের অর্থ খোঁজার প্রবণতা কি নিছক মনস্তাত্ত্বিক অভ্যাস, নাকি এর পেছনে আছে জৈবিক কোনো ভিত্তি? এখন আমরা দেখব কিভাবে একটা জেনেটিক গবেষণা প্রথমবারের মতো এই প্রশ্নের একটা পরিমাপযোগ্য উত্তর দিল। 1997 সাল, একটা সাধারণ সকাল, একটা অসাধারণ আবিষ্কার। লিসা মিলার তখন সকালের নাস্তা করতে করতে দ্য আমেরিকান জার্নাল অব সাইকিয়াট্রির সাম্প্রতিক সংখ্যা উল্টে দেখছিলেন। হঠাৎ একটা শিরোনাম তার চোখে আটকে গেল, রিলিজিয়ন, সাইকোপ্যাথোলজি অ্যান্ড সাবস্টেন্স ইউজ অ্যান্ড অ্যাবিউজ, এ মাল্টিমেজর জেনেটিক এপিডেমিওলজিক স্টাডি। লেখক ছিলেন ডক্টর কেনেট কেল্টনার, সাইকিয়াট্রিক এপিডেমিওলজি ও টুইন স্টাডির ক্ষেত্রে একজন প্রথিতযশা বিজ্ঞানী। এখানে একটু থামা দরকার। টুইন স্টাডিজ জিনিসটা আসলে কি, আর কেন এটাকে বিজ্ঞানের গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়? কোনো একটা বৈশিষ্ট্য, যেমন বুদ্ধিমত্তা, ব্যক্তিগত বা কোনো মানসিক রোগ, কতটা জিন থেকে আসে আর কতটা পরিবেশ থেকে, সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা যমজ ভাই বোনদের তুলনা করেন। অভিন্ন যমজ প্রায় 100% জিনগত উপাদান শেয়ার করে, আর ভ্রাতৃ সদৃশ্য যমজ শেয়ার করে মাত্র 50%। যদি অভিন্ন যমজদের মধ্যে কোনো বৈশিষ্ট্যের মিল ভ্রাতৃ সদৃশ্য যমজদের থেকে অনেক বেশি হয়, তাহলে বোঝা যায় সেই বৈশিষ্ট্যে জিনের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। ডক্টর কেল্টনার ভার্জিনিয়া টুইন রেজিস্ট্রি থেকে 1902 জোড়া যমজ নারীর ওপর একটা গবেষণা চালালেন। তার লক্ষ্য ছিল আধ্যাত্মিকতা কি বংশগত, নাকি এটা সম্পূর্ণভাবে পরিবেশ ও লালন পালনের ফল। প্রথমেই তিনি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য টানলেন, ব্যক্তিগত আধ্যাত্মিকতা, যেমন নিয়মিত প্রার্থনা করা বা আধ্যাত্মিক সান্ত্বনা খোঁজা, এবং ধর্মীয় গোঁড়ামি বা কট্টরপন্থা, যেমন ধর্মগ্রন্থে আক্ষরিক বিশ্বাস। এই দুটো একই জিনিস নয়। একজন মানুষ প্রবলভাবে আধ্যাত্মিক হতে পারেন ধর্মীয় গোঁড়ামি ছাড়াই, আবার এর উল্টোটাও সত্যি। এটাই প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো যে কেউ ধর্মপ্রাণ না হয়েও আধ্যাত্মিক হতে পারেন, আবার কেউ ধর্মীয় নিয়ম মানলেও আধ্যাত্মিক অনুভূতি নাও পেতে পারেন। এরপর এলো 3টি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগত ফলাফল। প্রথমত, উচ্চমাত্রার ব্যক্তিগত আধ্যাত্মিকতার সাথে কম বিষণ্ণতার একটা সহসম্পর্ক পাওয়া গেল। দ্বিতীয়ত, ব্যক্তিগত আধ্যাত্মিকতা মানসিক আঘাত, যেমন অসুস্থতা, বিবাহ বিচ্ছেদ বা প্রিয়জন হারানো, এসবের নেতিবাচক প্রভাব থেকে এক ধরনের সুরক্ষা দিতে পারে। কৌতূহলজনকভাবে শুধু ধর্মীয় গোঁড়ামির এই সুরক্ষা ক্ষমতা ছিল না, সুরক্ষা দিচ্ছিল ব্যক্তিগত আধ্যাত্মিক অনুভূতি। তৃতীয়ত, ব্যক্তিগত বা আধ্যাত্মিক মাত্রা যত বেশি, মদ্যশক্তি ও নিকোটিন আসক্তির ঝুঁকি তত কম। মনে রাখা দরকার, এগুলো সহসম্পর্ক, কার্যকারণ সম্পর্ক নয়, কিন্তু এটাই ছিল বিজ্ঞানের ইতিহাসে প্রথম কঠোর পরিসংখ্যানগত প্রমাণ যে আধ্যাত্মিকতা আর মানসিক স্বাস্থ্যের মধ্যে একটা পরিমাপযোগ্য সম্পর্ক আছে। কিন্তু গবেষণার সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল আলাদা। কেল্টনার হিসাব করে দেখালেন মানুষের আধ্যাত্মিক ক্ষমতা 29% বংশগত, অর্থাৎ মানুষে মানুষে আধ্যাত্মিকতার যে পার্থক্য দেখা যায় তার 29% আসে জিন থেকে, বাকি 71% আসে পরিবেশ, লালন পালন আর অভিজ্ঞতা থেকে। এর আগে পর্যন্ত ক্লিনিক্যাল বিজ্ঞানে আধ্যাত্মিকতাকে দেখা হতো শুধু একটা বিশ্বাস বা সাংস্কৃতিক পছন্দ হিসেবে। জিনগত কোনো ভিত্তি থাকতে পারে, এই সম্ভাবনা কেউ গবেষণা করে দেখাননি। এই প্রথম বিজ্ঞান বলল আধ্যাত্মিক প্রবণতা আমাদের চোখের রং বা আঙ্গুলের ছাপের মতোই, খানিকটা আমাদের জিনে রেখা। এই আবিষ্কার মিলারের নিজের ক্লিনিক্যাল কাজের সাথেও মিলে যাচ্ছিল। কলম্বিয়া প্রেসবিটেরিয়ান হাসপাতালের শিশু উদ্বেগ ও বিষণ্ণতা ক্লিনিকে তিনি তখন একজন কিশোরী রোগীর সাথে কাজ করছিলেন, ইলিয়ানা, যার বাবা ডাকাতির শিকার হয়ে খুন হয়েছিলেন আর যে নিজের ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল। ইলিয়ানার মতো অসংখ্য কিশোর কিশোরীর সাথে কাজ করতে করতে মিলার লক্ষ্য করলেন
যাদের মধ্যে এক ধরনের ব্যক্তিগত আধ্যাত্মিক সংযোগবোধ ছিল, তারা চরম প্রতিকূলতার মধ্যেও তুলনামূলক দ্রুত মানসিক স্থিতিস্থাপকতা ফিরে পাচ্ছিল। কিন্তু এই গবেষণার প্রভাব শুধু ল্যাবে সীমাবদ্ধ থাকেনি, এটা মিলারের নিজের জীবনেও প্রতিফলিত হচ্ছিল। এই সময়ে তিনি ও তার স্বামী ফিল সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মাসের পর মাস ব্যর্থ হচ্ছিলেন, চিকিৎসাগতভাবে কোনো স্পষ্ট কারণ ছাড়াই। এই অনিশ্চয়তার সময়ে তারা শহর ছেড়ে গ্রামীণ পরিবেশে যাওয়ার কথা ভাবতে শুরু করলেন। একটা সিদ্ধান্তহীনতা আর অপেক্ষার সময়। এখানে মিলার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন। একদিন সকালে তাদের দরজায় একটা হাঁস বারবার ঠোকর দিচ্ছিল, আর সেটা তার কাছে মনে হয়েছিল একটা সিনক্রোনিটি বা তাৎপর্যপূর্ণ কাকতালীয় ঘটনা। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলা দরকার, বিজ্ঞান এই ধরনের অভিজ্ঞতাকে অতিপ্রাকৃত কিছু হিসেবে প্রমাণ করে না, বরং মিলারের গবেষণার কেন্দ্রীয় প্রশ্ন ছিল ভিন্ন। কেন মানুষের মস্তিষ্ক এমন প্যাটার্ন ও অর্থ খুঁজে পাওয়ার এই অভিজ্ঞতাকে এত শক্তিশালীভাবে ধারণ করে, এবং এই অভিজ্ঞতা কি পরিমাপযোগ্য কোনো মানসিক উপকার বয়ে আনে? কলম্বিয়া টিচার্স কলেজে অধ্যাপনা করার সময় তিনি লক্ষ্য করলেন, তার ছাত্রছাত্রীরা যখনই এমন একটা মুহূর্তের কথা লিখতে বলা হতো, তখন তারা নিজের ভেতরের বোঝাপড়াকে বিশ্বাস করেছিল। বাইরের যুক্তি বা অন্যের মতামত সত্ত্বেও তখন তারা প্রথমে দ্বিধায় পড়ে যেত। এই দ্বিধাটাই ছিল আসল ইঙ্গিত। আধুনিক মনোবিজ্ঞানে ভেতরের গভীর বোঝাপড়া বা অন্তর্দৃষ্টির কোনো প্রতিষ্ঠিত জায়গা ছিল না। মিলারের এই পর্যবেক্ষণগুলো একটা স্পষ্ট দিকে ইঙ্গিত করছিল। মানুষের মানসিক সুস্থতা বোঝার জন্য আমাদের এমন একটা মাত্রা দরকার, যেটা শুধু চিন্তা বা আচরণ নয়, বরং মস্তিষ্কের গঠন পর্যন্ত বিস্তৃত। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হবে গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সরাসরি মস্তিষ্ক স্ক্যান করে দেখা আধ্যাত্মিকতার কোনো শরীরবৃত্তীয় ভিত্তি সত্যি আছে কিনা। এরপর আমরা দেখব মিলারের নিজের জীবনের আরও একটা বাঁক, আর সেই মোড় কিভাবে তাকে সরাসরি নিয়ে গেল মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণার দিকে। এতক্ষণ আমরা দেখেছি কেল্টনারের টুইন স্টাডি কিভাবে প্রথমবার প্রমাণ করেছিল আধ্যাত্মিক প্রবণতার একটা অংশ বংশগত। এখন আমরা মিলারের ব্যক্তিগত জীবনের একটা কঠিন অধ্যায় দেখব, এবং তারপর ফিরে যাব শক্ত বৈজ্ঞানিক গবেষণায়। বিষণ্ণতা কিভাবে চিন্তার ধরন থেকে তৈরি হয়, আর কেন সচ্ছল পরিবারের কিশোর কিশোরীরাও মানসিক সংকটে ভুগতে পারে। 2001 সাল। দীর্ঘ 5 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা, একের পর এক ব্যর্থ, আইভিএফ চিকিৎসা, শারীরিক ও মানসিক ক্লান্তি। এই পর্যায়ে মিলারের কাজিন জেন তাকে দক্ষিণ ডাকোটায় একটা লাকোটা সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিতে বললেন। মিলার নিজেই বলেছেন, এটা ছিল পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানের বাইরে কিছু একটা করার সিদ্ধান্ত। এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, এই অংশে মিলার যা বর্ণনা করেছেন তা তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাস, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো কার্যকারণ সম্পর্ক নয়। তিনি নিজেও বইতে স্বীকার করেছেন যে বিজ্ঞান তার এই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে পারে না। সেই রাতে, যে রাতে ওই প্রার্থনা অনুষ্ঠান হয়েছিল, মিলার এবং তার স্বামী রাশিয়া থেকে একটা সন্তান দত্তক নেওয়ার খবর পান। মিলার এটাকে একটা গভীর তাৎপর্যপূর্ণ কাকতালীয় ঘটনা হিসেবে অনুভব করেছিলেন। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এই ধরনের একক অভিজ্ঞতা থেকে কোনো কার্যকারণ সিদ্ধান্তে আসা যায় না। এটা একটা মানুষের ব্যক্তিগত অর্থ নির্মাণের গল্প, পরিসংখ্যানগত প্রমাণ নয়। তবে এই ব্যক্তিগত ঘটনাই মিলারের গবেষক মনে একটা নতুন প্রশ্ন উস্কে দেয়। আধ্যাত্মিক অভিজ্ঞতা মানুষকে যে সান্ত্বনা বা শক্তি দেয়, তার শরীরবৃত্তীয় ভিত্তিটা ঠিক কোথায়? শরীরে, মস্তিষ্কে, নাকি সচেতনতার কোনো নির্দিষ্ট প্যাটার্নে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিলার ফিরে যান কঠিন পরিমাপযোগ্য বিজ্ঞানের দিকে। আর এখানেই আসে বইয়ের সবচেয়ে শক্তিশালী গবেষণাগুলোর একটা, ইয়েল ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী সুজান নোলেন হোকসিমের গবেষণা। নোলেন হোকসিমা জানতে চেয়েছিলেন কেন নারীরা পুরুষদের তুলনায় দ্বিগুণ হারে বিষণ্ণতায় আক্রান্ত হন। তিনি একটা নির্দিষ্ট চিন্তা প্রক্রিয়া চিহ্নিত করলেন, যার নাম রুমিনেশন, অর্থাৎ নেতিবাচক অনুভূতি নিয়ে বারবার মানসিকভাবে ঘুরপাক খাওয়া। আমি কেন এমন অনুভব করছি? আমি কেন পরিস্থিতি সামলাতে পারছি না? এই ধরনের প্রশ্ন বারবার মনে ঘোরানো।
তার একটা পরীক্ষায় তিনি বিষণ্ণ ও অবিষণ্ণ উভয় দলের অংশগ্রহণকারীদের এলোমেলোভাবে দুটো কাজ দিলেন। এক দলকে 8 মিনিট ধরে নিজের অনুভূতির অর্থ, কারণ ও পরিণতি নিয়ে ভাবতে বললেন, রুমিনেশন টাস্ক। আর অন্য দলকে দিলেন মনোযোগ বিক্ষেপকারী কাজ, যেমন ডাকঘরের গঠন কল্পনা করা। ফলাফল স্পষ্ট। যাদের রুমিনেশন করতে বলা হয়েছিল এবং যারা আগে থেকেই বিষণ্ণ ছিলেন তারা নেতিবাচক স্মৃতি মনে করলেন, নিজেকে দোষারোপ করতে শুরু করলেন এবং পরবর্তী কাজে মনোযোগ ও কর্মক্ষমতা কমে গেল। যারা বিষণ্ণ ছিলেন না তাদের ওপর রুমিনেশনের এই নেতিবাচক প্রভাব দেখা যায়নি। এই গবেষণা প্রমাণ করে একটা ফিডব্যাক লুপ। বিষণ্ণতা রুমিনেশনকে বাড়ায় আর রুমিনেশন বিষণ্ণতাকে আরও গভীর করে। এটা একটা পরিষ্কার পরীক্ষাযোগ্য মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যেটা পরবর্তীতে মিলারের গবেষণায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি দেখাতে চেয়েছিলেন আধ্যাত্মিক সংযোগবোধ কি এই ধরনের চিন্তার আবর্ত থেকে বেরিয়ে আসতে সাহায্য করে কিনা। 2008 সাল, আরেকটা অপ্রত্যাশিত আবিষ্কার, এবার সচ্ছল পরিবারের কিশোরদের নিয়ে। কলম্বিয়ার মনোবিজ্ঞানী ডক্টর সোনিয়া লুথার নগর দরিদ্র কিশোরদের সাথে তুলনা করার জন্য একটা নিয়ন্ত্রণ গোষ্ঠী হিসেবে নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোর ধনী শহরতলির কিশোরদের নিয়ে একটি গবেষণা শুরু করেন। কিন্তু ফলাফল সবাইকে চমকে দিল। এই সুবিধাপ্রাপ্ত কিশোরদের মধ্যে মাদকাসক্তি, বিষণ্ণতা ও উদ্বেগের হার ছিল তাদের কম সচ্ছল সমবয়সীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। লুথার স্কুলে গিয়ে সরাসরি সাক্ষাৎকার নিয়ে এর একটা সামাজিক ব্যাখ্যা খুঁজে পেলেন। এই কিশোরদের অনেকেই অনুভব করত তাদের প্রতি বাবা মায়ের ভালোবাসা শর্ত সাপেক্ষ, অর্থাৎ ভালো ফলাফল বা পারফরমেন্সের উপর নির্ভরশীল। আমার বাবা আমার ফুটবল ম্যাচে আসে কিন্তু পারিবারিক ডিনারে না, এই ধরনের মন্তব্য বারবার উঠে এসেছিল। এই কিশোররা নিজেদের এক ধরনের পণ্য হিসেবে দেখত। তাদের কাজ ছিল পারফর্ম করা এবং অনুমোদন অর্জন করা। রিপোর্ট কার্ড আর ট্রফির প্রতি অস্বাভাবিক মনোযোগ ছিল, কিন্তু কেউ বলতো না তোমাকে দেখে আমি খুশি হয়েছি। লুথারের ভাষায় তারা যদি সফল না হয় তারা নিজেদের অযোগ্য মনে করে, আর সফল হলেও তারা ব্যর্থ হওয়ার ভয়ে থাকে। এই দীর্ঘস্থায়ী উদ্বেগ থেকে মুক্তি পেতে তারা বিভিন্ন আত্ম ঔষধি আচরণে জড়িয়ে পড়ছিল। এই দুটো গবেষণা, রুমিনেশন এবং সত্য সাপেক্ষ মূল্যবোধ, একসাথে একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক চিত্র তৈরি করে। বিষণ্ণতা শুধু জৈবিক রাসায়নিক ভারসাম্যহীনতা নয়, এটা নির্দিষ্ট চিন্তার প্যাটার্ন এবং সামাজিক পরিবেশের সাথেও গভীরভাবে যুক্ত। মিলারের প্রশ্ন এখন আরও তীক্ষ্ণ হলো, যদি নির্দিষ্ট চিন্তা প্যাটার্ন বিষণ্ণতাকে বাড়ায়, তাহলে কি বিপরীত দিকে কোনো নির্দিষ্ট সচেতনতার প্যাটার্ন মস্তিষ্ককে সুরক্ষা দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মিলার সরাসরি প্রবেশ করবেন মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণায়, যেখানে প্রথমবারের মতো এমআরআই স্ক্যানে দেখা যাবে বিষণ্ণতা ও আধ্যাত্মিকতার শরীরবৃত্তীয় স্বাক্ষর। আমরা দেখলাম দুটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক গবেষণা, রুমিনেশন কিভাবে বিষণ্ণতাকে গভীর করে আর সত্য সাপেক্ষ ভালোবাসা কিভাবে সচ্ছল পরিবারের কিশোরদেরও মানসিক সংকটে ফেলে। এখন আমরা পৌঁছাবো বইয়ের কেন্দ্রীয় বৈজ্ঞানিক আবিষ্কারে, সরাসরি মস্তিষ্কের স্ক্যানে ধরা পড়া প্রমাণ। 2009 সাল, কলম্বিয়ার নিউরো ইমেজিং ল্যাব গবেষক ডক্টর ব্র্যান্ড পিটারসনের দল একটা প্রশ্ন নিয়ে কাজ শুরু করেন। বিষণ্ণতার কি কোনো দৃশ্যমান শরীরবৃত্তীয় ভিত্তি আছে যা সরাসরি মস্তিষ্কের গঠনে দেখা যায়? তারা মির্না ওয়েইসম্যানের দীর্ঘমেয়াদী গবেষণা নমুনার 131 জন অংশগ্রহণকারীর মস্তিষ্ক স্ক্যান করলেন, যাদের বয়স 6 থেকে 54 বছর পর্যন্ত। অর্ধেকের পারিবারিক বিষণ্ণতার ইতিহাস ছিল, অর্ধেকের ছিল না। ফলাফল ছিল স্পষ্ট। যাদের বাবা মা বা দাদা দাদির বিষণ্ণতার ইতিহাস ছিল, তাদের মস্তিষ্কের ডান কর্টেক্স অঞ্চলে পাতালা হওয়ার হার ছিল প্রায় 28% বেশি। এই কর্টেক্স অঞ্চলটাই আবেগ প্রক্রিয়াকরণ, যুক্তি, পরিকল্পনা ও মনোভাবের সাথে যুক্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পাতালা হওয়ার প্রভাব দেখা যাচ্ছিল 2 প্রজন্ম পরেও, এমনকি যাদের নিজেদের এখনও বিষণ্ণতা দেখা দেয়নি তাদের মধ্যেও। এটা প্রমাণ করলো বিষণ্ণতার একটা পরিমাপযোগ্য জৈবিক পথচিহ্ন মস্তিষ্কে বিদ্যমান। এই আবিষ্কারের পর লিসা মিলারের মনে প্রশ্ন জাগে, যদি বিষণ্ণতার জৈবিক পথচিহ্ন থাকে তাহলে কি আধ্যাত্মিকতারও থাকতে পারে?
সেই প্রশ্নের উত্তর খুঁজতে টেম্পলটন ফাউন্ডেশনের অর্থায়নে একটা নতুন গবেষণা শুরু হয়। গবেষক দল মস্তিষ্কের 3টে নির্দিষ্ট অঞ্চল বেছে নিলেন, অক্সিপিটাল, প্যারাইটাল এবং প্রিকিউনিয়াস, যেগুলো আগের গবেষণায় বিষণ্ণতার সাথে যুক্ত পাওয়া গিয়েছিল। তারা উচ্চ ঝুঁকি ও নিম্ন ঝুঁকির অংশগ্রহণকারীদের এমআরআই স্ক্যান তুলনা করলেন, যাদের মধ্যে ব্যক্তিগত আধ্যাত্মিকতা প্রবল তাদের সাথে যাদের মধ্যে নেই। 18 মাস পর ফলাফল এলো এতটাই স্পষ্ট যে গবেষণা দল নিজেরাই অবাক হয়ে যান। যাদের কাছে আধ্যাত্মিকতা ও ধর্ম গুরুত্বপূর্ণ ছিল তাদের মস্তিষ্কের গঠন ছিল তুলনামূলকভাবে সুস্থ। ব্যাপক ও বিস্তৃত অঞ্চলে কর্টিক্যাল থিকনেস বা স্নায়ু স্তরের ঘনত্ব বেশি। গবেষক দল এটাকে ডাকতেন রেড ব্রেইন, উচ্চ আধ্যাত্মিক মস্তিষ্ক। এই ফলাফল শুধু একবারের পর্যবেক্ষণ ছিল না, এটা কঠোর পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল, কারণ এত বড় দাবির জন্য দ্বিগুণ যাচাই প্রয়োজন ছিল। পিয়ার রিভিউয়াররা আরও গভীর বিশ্লেষণ চাইলেন, আর তাতে 2টো অতিরিক্ত গুরুত্বপূর্ণ ফলাফল বেরিয়ে এলো। প্রথমত, এই কর্টিক্যাল থিকনেস শুধু দীর্ঘমেয়াদী গুরুতর বিষণ্ণতা নয়, দৈনন্দিন মৃত বিষণ্ণ উপসর্গ থেকেও সুরক্ষা দিচ্ছিল। দ্বিতীয়ত, যারা পারিবারিকভাবে বিষণ্ণতার উচ্চ ঝুঁকিতে ছিলেন তাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার এই সুরক্ষামূলক প্রভাব আরও বেশি শক্তিশালী ছিল। অর্থাৎ যারা বিষণ্ণতার প্রতি বেশি সংবেদনশীল তারাই আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকেও বেশি উপকৃত হচ্ছিলেন। এরপর গবেষকরা ইসিজি ব্যবহার করে দেখলেন, যাদের প্রবল ব্যক্তিগত আধ্যাত্মিকতা ছিল তাদের মস্তিষ্কের পেছনের অংশ থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ, হাই অ্যাম্প্লিটিউড আলফা ওয়েভ নির্গত হচ্ছিল। এমন একটা তরঙ্গ যা ধ্যানরত ভিক্ষুকদের মস্তিষ্কেও দেখা যায় এবং যা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ ব্যবহারেও সক্রিয় হয়। এটাই ছিল প্রথমবারের মতো প্রত্যক্ষ প্রমাণ বিষণ্ণতা ও আধ্যাত্মিকতা মস্তিষ্কের গঠনগত পর্যায়ে একে অপরের সাথে জড়িত। কিন্তু গবেষণা এখানেই থামেনি। পরের ধাপ ছিল বাস্তব সময়ে মুহূর্তের মধ্যে মস্তিষ্ক কিভাবে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রক্রিয়া করে তা দেখা। ইয়েল ইউনিভার্সিটির সহযোগিতায় গবেষকরা একটা এফএমআরআই স্টাডি ডিজাইন করলেন। তরুণ তরুণীদের যাদের বয়স 18 থেকে 27 বছর স্ক্যানারে শুইয়ে 3টি আলাদা ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প বলতে বলা হলো। একটা চাপের অভিজ্ঞতা, একটা বিশ্রামের অভিজ্ঞতা আর একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা। আধ্যাত্মিক বর্ণনাগুলোর প্রায় অর্ধেক ছিল প্রার্থনা বা উপাসনা কেন্দ্রিক, বাকি অর্ধেক ছিল প্রকৃতির মাঝে বা সঙ্গীত ক্রীড়ার মতো ধর্মনিরপেক্ষ মুহূর্তে অনুভূত সংযোগের অভিজ্ঞতা। ধর্মীয় হোক বা না হোক, সব আধ্যাত্মিক বর্ণনাতেই একই ধরনের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য দেখা গেল। উষ্ণতা, প্রশান্তি, তীক্ষ্ণ ইন্দ্রিয় অনুভূতি আর নিজের ও পরিপার্শ্বিকতার মধ্যে সীমারেখা মিলিয়ে যাওয়ার অনুভূতি। স্ক্যানারে যখন এই 3 ধরনের বর্ণনা শোনানো হলো, ফলাফল ছিল চমকপ্রদ। চাপের অভিজ্ঞতায় সক্রিয় হলো ইনসুলা ও স্ট্রয়াটাম, মস্তিষ্কের প্রেষণা ও পুরস্কার কেন্দ্র, যেগুলো অতিরিক্ত সক্রিয় হলে আসক্তি ও উদ্বেগের জন্ম দেয়। আধ্যাত্মিক অভিজ্ঞতায় দেখা গেল 4টি সুনির্দিষ্ট প্যাটার্ন। 1. ডিফল্ট মোড নেটওয়ার্ক, অর্থাৎ রুমিনেশন বক্স নিষ্ক্রিয় হয়ে যাওয়া। 2. ভেন্ট্রাল অ্যাটেনশন নেটওয়ার্ক সক্রিয় হওয়া, যা আমাদের অপ্রত্যাশিত কিন্তু অর্থপূর্ণ তথ্য গ্রহণে সক্ষম করে। 3. ফ্রন্টোটেম্পোরাল নেটওয়ার্ক সক্রিয় হওয়া, যা সম্পর্কগত ঘনিষ্ঠতার সাথে যুক্ত। এবং 4. প্যারাইটাল লোবে পরিবর্তন, যা নিজে এবং অন্যের মধ্যে সীমারেখা উপলব্ধিকে শিথিল করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল এটা, আধ্যাত্মিক অভিজ্ঞতা ধর্মীয় হোক বা না হোক, উপাসনালয়ে হোক বা পাহাড়ের চূড়ায়, মস্তিষ্কে এর স্নায়বিক স্বাক্ষর ছিল একই। এর মানে প্রতিটি মানুষের মস্তিষ্কেই এই আধ্যাত্মিক সচেতনতার সক্ষমতা বিদ্যমান। এটা কোনো নির্দিষ্ট ধর্ম বা বিশ্বাসের একচেটিয়া সম্পত্তি নয়, বরং মানুষের মস্তিষ্কের একটা সর্বজনীন বিবর্তিত সক্ষমতা। এখান থেকে উঠে আসে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো, মস্তিষ্কের 2টো সচেতনতার মোড। প্রথমটা হলো অর্জনকারী সচেতনতা, যেখানে আমাদের মূল প্রশ্ন থাকে, আমি কিভাবে যা চাই তা পাবো এবং ধরে রাখবো। এই মোড আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে, কিন্তু একচেটিয়াভাবে ব্যবহৃত হলে এই বিষণ্ণতা, উদ্বেগ ও আসক্তির স্নায়বিক পথ তৈরি করে, কারণ এটা কখনো তৃপ্ত হয় না।
সবসময় বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ বোধ করায়। দ্বিতীয়টা হলো জাগ্রত সচেতনতা, যেখানে প্রশ্নটা পাল্টে যায়, জীবন আমাকে এখন কি দেখাচ্ছে। এই মোডে আমরা নিজেদের পথের একছত্র নিয়ন্ত্রক না ভেবে পথের অনুসন্ধানকারী হিসেবে দেখি। এটা আমাদের সৃজনশীল অন্তর্দৃষ্টি, সংযোগবোধ এবং জীবনের অর্থবোধের সাথে যুক্ত করে। গুরুত্বপূর্ণ বিষয়, একই ব্যক্তি, একই জিন, একই পরিবেশ, একই বুদ্ধিমত্তা নিয়েও যে কোনো একটা মোড বেছে নিতে পারেন। এটা কোনো স্থায়ী ব্যক্তিত্ব বৈশিষ্ট্য নয়, বরং প্রতি মুহূর্তে করা একটা উপলব্ধিগত পছন্দ। তাহলে কোনটা ভালো? মিলারের উত্তর স্পষ্ট, কোনোটাই একা যথেষ্ট নয়। শুধু অর্জনকারী সচেতনতায় বাঁচলে জীবন সংকীর্ণ, চাপপ্রাপ্ত ও অতৃপ্ত হয়ে ওঠে, কিন্তু শুধু জাগ্রত সচেতনতায় বাঁচলে আমরা হয়ে পড়ি ভাসমান, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে অক্ষম। সমন্বয়ই মূল চাবিকাঠি। আমাদের লক্ষ্য অর্জনের জন্য অর্জনকারী সচেতনতা দরকার, কিন্তু কোন দিক থেকে সেই লক্ষ্য স্থাপন করব, বৃহত্তর প্রেক্ষাপট বুঝব, তাদের জন্য দরকার জাগ্রত সচেতনতা। এখন প্রশ্ন হলো, এই জাগ্রত সচেতনতাকে আমরা কিভাবে ইচ্ছাকৃতভাবে দৈনন্দিন জীবনে চর্চা করতে পারি? এরপর আমরা দেখব 3টি ব্যবহারিক অনুশীলন, অ্যাওয়েকেন অ্যাটেনশন, অ্যাওয়েকেন কানেকশন এবং অ্যাওয়েকেন হার্ট, যেগুলো গবেষণা ভিত্তিকভাবে এই সচেতনতাকে সক্রিয় করতে সাহায্য করে। আমরা দেখেছি মস্তিষ্কের 2টি সচেতনতা মোড, অর্জনকারী ও জাগ্রত সচেতনতা। এখন আমরা দেখব গবেষণা অনুযায়ী কিভাবে আমরা ইচ্ছাকৃতভাবে জাগ্রত সচেতনতা চর্চা করতে পারি। 3টি ধাপে, মনোযোগ, সংযোগ এবং হৃদয়। প্রথম ধাপ, জাগ্রত সংযোগ। এখানে মূল বৈজ্ঞানিক ভিত্তি হল মাইন্ডফুলনেস নিয়ে গবেষণা। মস্তিষ্কে মাইন্ডফুলনেস অনুশীলনের সময় 2টো নির্দিষ্ট পরিবর্তন ঘটে। ডরসোল্যাটেরাল প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যান্টেরিয়র সিঙ্গুলিয়েট কর্টেক্স সক্রিয় হয়। এই অংশগুলো মনোযোগ নিয়ন্ত্রণ করে, আর একই সাথে পোস্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স ডিফল্ট মোড নেটওয়ার্কের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে যায়, যা রুমিনেশনের সাথে যুক্ত। একটা গবেষণায় দেখা গেছে ধূমপান ছাড়তে ইচ্ছুক মানুষরা মাইন্ডফুলনেস চর্চার মাধ্যমে তাদের তৃষ্ণা থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে শিখেছিলেন। তৃষ্ণা পুরোপুরি চলে না গেলেও তারা অভ্যাসের চক্র ভাঙতে পেরেছিলেন। প্রকৃতির সম্পর্কেও একই ধরনের প্রভাব দেখা গেছে। ওয়াশিংটন ইউনিভার্সিটির বাস্তুবিদ গ্রেগরি ব্যাটম্যানের গবেষণায় দেখা গেছে প্রকৃতিতে 50 মিনিটের হাঁটা শহরী পরিবেশে হাঁটার তুলনায় উদ্বেগ, রুমিনেশন কমায় এবং কার্যক্ষম স্মৃতিশক্তি বাড়ায়। 90 মিনিটের হাঁটায় দেখা গেছে সাবজেনুয়াল প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকলাপ কমে যাওয়া, অর্থাৎ মস্তিষ্কের অভ্যন্তরীণ গুঞ্জন স্থিমিত হওয়া। মাইন্ডফুলনেস ও প্রকৃতি দুটোই আমাদের মস্তিষ্ককে জাগ্রত ও সচেতনতার জন্য প্রস্তুত করে দেয়, রাস্তার শোরগোল কমিয়ে দেয়। মিলার এই অধ্যায়ে ধর্মতাত্ত্বিক অল্টার ফ্লুকারের একটা ব্যক্তিগত জীবন কাহিনী বর্ণনা করেছেন, যেখানে তিনি তার জীবনের বিভিন্ন মোড়ে আসা মানুষদের পথপ্রদর্শক হিসেবে দেখেছেন। এটা একটা মর্মস্পর্শী ব্যক্তিগত আখ্যান, তবে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা যায় মনোযোগের একটা ধরন, যেখানে আমরা দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অর্থপূর্ণ সংযোগগুলো লক্ষ্য করতে শিখি, এলোমেলো ঘটনা থেকে ব্যক্তিগত অর্থ নির্মাণ করি। এটাকে অতিপ্রাকৃত প্রমাণ হিসেবে না দেখে একটা মনস্তাত্ত্বিক দক্ষতা হিসেবে দেখাই বেশি যুক্তিসঙ্গত। মনোযোগ সংকীর্ণ না রেখে প্রসারিত রাখার ক্ষমতা। দ্বিতীয় ধাপ, জাগ্রত সংযোগ। এখানে সবচেয়ে শক্তিশালী প্রমাণ আসে ম্যানহ্যাটনের কনভেন্ট হাউস আশ্রয়কেন্দ্রে করা একটা ক্লিনিক্যাল হস্তক্ষেপ থেকে, যেখানে গৃহহীন ও উচ্চ ঝুঁকিপূর্ণ তরুণদের নিয়ে কাজ করা হচ্ছিল। এক তরুণ, র্যান্ডি, তীব্র উদ্বেগ ও ক্রোধ নিয়ে থেরাপি গ্রুপে যোগ দেন। প্রতি সেশন শুরু হতো একটা শীতলীকরণ অনুশীলন নিয়ে, গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, নির্দেশিত কল্পনা আর শব্দ তরঙ্গের মাধ্যমে মস্তিষ্ক তরঙ্গের সিনক্রোনাইজেশন, যাকে বলে ব্রেইন ওয়েভ এন্ট্রেইনমেন্ট। এই কৌশলগুলো স্নায়ুতন্ত্রকে শান্ত করে অর্জনকারী সচেতনতার তীব্রতা কমায়। তরুণদের ভালোবাসা পাঠানো ও গ্রহণ করার একটা ভিজুয়ালাইজেশনে অনুশীলন করানো হয়। প্রাথমিকভাবে এটা কঠিন ছিল, অনেকের মধ্যেই নিজেকে অযোগ্য বা মূল্যহীন মনে করার গভীর ধারণা কাজ করছিল, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ অনুশীলনের পর পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করলো।
র্যান্ডি ধীরে ধীরে কম আক্রমণাত্মক হয়ে উঠলেন। সম্পর্ক মেরামতের চেষ্টা করলেন। প্রোগ্রামের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য মানসিক উন্নতি দেখা গিয়েছিল। এটা প্রমাণ করে সংযোগবোধ তৈরির ইচ্ছাকৃত অনুশীলন সামাজিকভাবে বিচ্ছিন্ন ট্রমাগ্রস্ত মানুষদের জন্যও একটা কার্যকর থেরাপিউটিক হাতিয়ার হতে পারে। তৃতীয় ধাপ, জাগ্রত হৃদয় এবং বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগত আবিষ্কার। মিলারের দল 5টি আধ্যাত্মিক ফিনোটাইপ চিহ্নিত করেন। মানুষের আধ্যাত্মিক অভিজ্ঞতার 5টি সর্বজনীন ধরন, যা সংস্কৃতি ও ধর্ম নির্বিশেষে দেখা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হল পরার্থপরতা এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসা নিয়ে করা একটা দীর্ঘমেয়াদী গবেষণা থেকে। মির্না ওয়েইসম্যানের 30 বছরের দীর্ঘমেয়াদী তথ্যভাণ্ডার ব্যবহার করে 72-এরও বেশি প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীর মস্তিষ্ক স্ক্যান বিশ্লেষণ করে গবেষকরা দেখলেন, যারা বিষণ্ণতার উচ্চ পারিবারিক ঝুঁকিতে ছিলেন কিন্তু একই সাথে পরার্থপরতা ও প্রতিবেশীর প্রতি ভালোবাসায় উচ্চ স্কোর করেছিলেন, তাদের মস্তিষ্কে কর্টিক্যাল থিকনেস উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, অর্থাৎ তাদের মস্তিষ্ক বিষণ্ণতার বিরুদ্ধে গঠনগতভাবে বেশি সুরক্ষিত ছিল এবং এই সুরক্ষা ছিল ভবিষ্যৎমুখী, অর্থাৎ যারা বর্তমানে বেশি পরার্থপর ও প্রেমময় সম্পর্ক বজায় রাখেন তাদের ভবিষ্যতে বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম ছিল। মিলার এখানে একটা গুরুত্বপূর্ণ তুলনা টানেন। অনেক অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ বন্ধ করলে কয়েক সপ্তাহের মধ্যে বিষণ্ণতা আবার ফিরে আসতে পারে, কিন্তু এই গবেষণা ইঙ্গিত দেয় দৈনন্দিন জীবনে চর্চিত পরার্থপরতা একটা দীর্ঘস্থায়ী স্বনবায়নযোগ্য সুরক্ষা তৈরি করতে পারে। এটা কোনো ধর্মীয় দাবি নয়, এটা একটা পরিসংখ্যানগতভাবে পরিমাপিত সহসম্পর্ক, যা মানুষের সামাজিক আচরণ ও মস্তিষ্কের গঠনের মধ্যে একটা বাস্তব সংযোগ নির্দেশ করে। মিলারের ব্যক্তিগত এক মুহূর্ত দিয়ে বইটি শেষ হয়। মিলার বর্ণনা করেন তার ছেলে আইজায়া কিভাবে একদিন নদীর পাড়ে কিছু কষ্টে থাকা রাজহংসের ছানাকে লক্ষ্য করে, যেটা মিলার নিজে ব্যস্ততার কারণে খেয়ালই করেননি। আইজায়া তার মনোযোগ, সংযোগ ও যত্ন দিয়ে হাঁসগুলোকে নিরাপদে নদী পার করিয়ে দেয়। এটা একটা ব্যক্তিগত মর্মস্পর্শী মুহূর্ত। বিজ্ঞানের ভাষায় না বলে একটা রূপক হিসেবে দেখাই ভালো। যখন আমরা শুধু নিজের কাজে মগ্ন না থেকে চারপাশের প্রতি সত্যিকারের মনোযোগ দিই, তখন আমরা এমন কিছু লক্ষ্য করি যা আগে অদৃশ্য ছিল। তাহলে দ্য অ্যাওয়েকেন ব্রেইন বইয়ের মূল বার্তা কী? আধ্যাত্মিকতা। এখানে কোনো অর্থ বা নির্দিষ্ট ধর্ম বা বিশ্বাস নয়, বরং সংযোগ, অর্থ ও করুণার একটা সর্বজনীন মানবিক সক্ষমতা। এটা আমাদের মস্তিষ্কে জৈবিকভাবে অন্তর্নিহিত। এটা প্রমাণিত হয়েছে টুইন স্টাডি, এমআরআই স্ক্যান, এফএমআরআই নেটওয়ার্ক বিশ্লেষণ এবং দশকের পর দশক ধরে চলা এপিডেমিওলজিক্যাল গবেষণায়। এটা কোনো ধর্মীয় গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়, এটা প্রতিটি মানুষের মস্তিষ্কের একটা সর্বজনীন ক্ষমতা, যা বিজ্ঞান দিয়েই আবিষ্কৃত ও পরিমাপিত হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো স্থায়ী বৈশিষ্ট্য নয়, বরং প্রতিদিন প্রতি মুহূর্তে করা একটা সচেতন পছন্দ। অর্জনের দৌড়ে ব্যস্ত থাকা মস্তিষ্ক নাকি সংযোগ ও অর্থ খোঁজা মস্তিষ্ক, সেই পছন্দটা প্রতিদিন আমাদের হাতেই থাকে। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।